কবি সুকান্ত ভট্টাচার্য জীবনী ১ জীবন ও পরিবার ১৫ আগস্ট ১৯২৬ কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন নিবারণ ভট্টাচার্য ও মাতা সুনীতি দেবী। তার পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার, বর্তমানে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার উনশিয়া গ্রামে। তার পরিবার ও পরিবেশ শিশু সুকান্তকে প্রথাগত শিক্ষা ও সমাজ চেতনার সঙ্গে পরিচিত করেছিল। প্রাথমিক বয়স থেকেই তিনি লেখালেখি ও সাহিত্য চর্চায় নিবৃত্ত ছিলেন। ২ শিক্ষা ও রাজনীতিতে যোগদান। সুকান্ত স্থানীয় স্কুলে পড়াশোনা শুরু করেন, তবে মাধ্যমিক পরীক্ষায় তিনি অকৃতকার্য হন। তারপরেও তিনি পড়াশোনা এবং সাহিত্য চর্চা চালিয়ে যান। ১৯৪৪ সালে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা বিভাগ সম্পাদনা করেন এবং তরুণ প্রজন্মকে সংগঠিত করতে কাজ করেন। ৩ সাহিত্য ও কবিতা, প্রগতিশীল চেতনা। সুকান্তের কবিতা বাংলা সাহিত্যের প্রগতিশীল ধারায় একটি অনন্য স্থান দখল করে। তাকে বলা হয় কিশোর বিদ্রোহী কবি ও তরুণ নজরুল। তার কবিতায় মানুষের দুঃখ কষ্ট, সমাজের অবিচার, শ্রেণী সংগ্রাম ও সংগ্রামী ভাষার প্রতিফলন লক্ষণীয়। তিনি সাহিত্যকে নান্দনিকতার খেলা হিসাবে দেখতেন না, বরং সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে গ্রহণ করতেন। বিশেষত তিনি ১৯৪৩ থেকে ৪৭ সালের সময়কালের রাজনৈতিক খাবার ও সমাজের বাস্তবতার উপর কবিতা রচনা করেন, যা তখনকার সময়ের রাজনৈতিক ও সামাজিক ভাষাকে শক্তিশালী করে। ৪ মৃত্যু। দুর্ভাগ্যবশত সুকান্তের কাব্যজীবন খুবই সংক্ষিপ্ত ছিল। তিনি ১৩ মে ১৯৪৭ টিউবারকুলোসিসে আক্রান্ত হয়ে মাত্র ২০ বছর বয়সে মৃত্যুবরণ করেন, স্বাধীন ভারতের স্বাধীনতা থেকে কিছু মাস আগেই। তার অকাল পরিণতি বাংলা সাহিত্যের জন্য একটি বড় ক্ষতি ছিল। প্রধান রচনা। সুকান্তের বেশিরভাগ কাজ তার মৃত্যুর পর প্রকাশিত হয়। তার কাব্যগ্রন্থগুলিতে অন্তর্ভুক্ত ছাড়পত্র ১৯৪৮, ঘুম নেই ১৯৫০, পূর্বাভাস ১৯৫০, অভিযান ১৯৫৩, মিঠে করা ১৯৫১, গীতিগুচ্ছ ১৯৬৫। এছাড়াও তার অনেক কবিতা বিভিন্ন পত্রিকা ও সংগ্রহে প্রকাশ পায়। কবিতার বৈশিষ্ট্য ও থিম। সুকান্তের কবিতায় ৩টি মূল ধারা প্রতিফলিত হয়েছে: বিদ্রোহ, বাস্তবতা এবং প্রেম। বিদ্রোহ সমাজের অবিচার, দমন ও সংগ্রামের বিরুদ্ধে কণ্ঠস্বর। বাস্তবতা ক্ষুধা, দারিদ্র্য, মানুষের কষ্টের জীবন্ত চিত্র। প্রেম ও মানবতা প্রতিটি কবিতায় মানুষের প্রতি অন্তরঙ্গ অনুভূতি ও আশা। আপনার কাছে অনুরোধ করছি, আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গ্রন্থের নাম ২০ বছরের আগুন। সুকান্ত ভট্টাচার্য। জীবন, কবিতা ও মার্ক্সবাদ। ভূমিকা। বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কবি বিরল, যার কবিতা পড়লে সৌন্দর্যের প্রশান্তি আসে না, বরং আসে অস্বস্তি, প্রশ্ন এবং দায়বদ্ধতা। সুকান্ত ভট্টাচার্য সেই কবি। তিনি এমন এক সময়ে জন্মেছিলেন যখন বাংলা শুধু কবিতা লিখছিল না, বাংলা ক্ষুধায় কাঁদছিল, দুর্ভিক্ষে মরছিল, যুদ্ধে পুড়ছিল আর সাম্রাজ্যবাদের শোষণে নুয়ে পড়ছিল। মাত্র ২০ বছরের জীবনে তিনি যে কবিতা লিখে গেছেন তা কোনো কিশোর প্রতিভার রোম্যান্টিক বিস্ময় নয়, তা এক সমাজ সচেতন শ্রমিক কবির দলিল। এই গ্রন্থের উদ্দেশ্য সুকান্তকে আবেগে নয়, ইতিহাস, রাজনীতি ও মার্ক্সবাদী তত্ত্বের আলোতে সম্পূর্ণভাবে বোঝা। এই বই তাই শুধু জীবনী নয়, শুধু কবিতা নয়, এটি একটি রাজনৈতিক সাহিত্যিক পাঠ। অধ্যায় ১ সুকান্ত ভট্টাচার্য, সময়, ইতিহাস ও সামাজিক প্রেক্ষাপট। ১.১ জন্ম একটি ঐতিহাসিক মুহূর্তে। তিনি জন্মেছিলেন একটি উপনিবেশিক সমাজে, যেখানে শাসন ছিল বিদেশির, সম্পদ ছিল পুঁজিপতিদের আর ক্ষুধা ছিল সাধারণ মানুষের ভাগ্যে। ১.২ পরিবার ও সামাজিক অবস্থান। তাদের পরিবার ছিল শিক্ষিত মধ্যবিত্ত, কিন্তু কোনোভাবেই বিত্তবান নয়। এই মধ্যবিত্ত অবস্থান সুকান্তের চেতনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ তিনি ধনীমের মতো বাস্তবতা থেকে বিচ্ছিন্ন ছিলেন না, আবার দরিদ্রদের মতো নিরক্ষরও ছিলেন না। এই অবস্থানই তাকে শ্রেণী সংকট বুঝতে সাহায্য করেছে। ১.৩
শৈশব ও শিক্ষাজীবন ভাঙনের শুরু। সুকান্ত পড়াশোনায় মেধাবী ছিলেন, কিন্তু প্রথাগত শিক্ষা ব্যবস্থার সঙ্গে তার সম্পর্ক কখনোই মসৃণ ছিল না। তিনি মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হন। কিন্তু এই অকৃতকার্যতা তার জীবনের ব্যর্থতা নয়, বরং তার রাজনৈতিক চেতনার সূচনা। কারণ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ছিল শাসকের প্রয়োজন অনুযায়ী, শ্রমজীবী মানুষের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। সুকান্ত এই ব্যবস্থাকে গ্রহণ করেননি। 1.4 সময়কাল, দুর্ভিক্ষ, যুদ্ধ ও মৃত্যু। সুকান্তের কৈশোর ও যৌবন অতিক্রান্ত হয়েছে একটি ভয়াবহ সময়ের মধ্য দিয়ে। 1943 সালের বাংলার দুর্ভিক্ষ। লক্ষ লক্ষ মানুষ অনাহারে মারা যায়। শিশুদের লাশ রাস্তায় পড়ে থাকে, চাল থাকে গুদামে, কিন্তু মানুষের পেটে যায় না। এই অভিজ্ঞতা সুকান্তকে রোম্যান্টিক কবি হতে দেয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের খরচ চাপানো হয় উপনিবেশের ঘাড়ে। কারখানা চলে, কিন্তু শ্রমিক মজুরি পায় না। 1.5 রাজনৈতিক পরিবেশ, কমিউনিস্ট আন্দোলন। এই সময়েই ভারতে শক্তিশালী হয়ে উঠছে কমিউনিস্ট আন্দোলন, শ্রমিক কৃষক সংগঠন, গণনাট্য সংঘ। সুকান্ত যুক্ত হন ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গে। তিনি বিশ্বাস করেন কবিতা নিরপেক্ষ হতে পারে না। তিনি কাজ করেন দৈনিক স্বাধীনতা পত্রিকায়, কিশোর ও যুব সংগঠনে। তার কবিতা তখন মিছিলের ভাষা হয়ে ওঠে। 1.6 সাহিত্যিক পরিবেশ, রোম্যান্টিকতার সংকট। সুকান্ত যখন লিখছেন, তখন বাংলা কবিতায় এখনও প্রভাবশালী রবীন্দ্র পরবর্তী সৌন্দর্য চর্চা, ব্যক্তিগত প্রেম ও প্রকৃতি। কিন্তু চারপাশের বাস্তবতা, ক্ষুধা, মৃত্যু, শোষণ। এই বাস্তবতা আর সৌন্দর্যের কবিতা মানে না। সুকান্ত সেই সংকটের কবি। 1.7 সুকান্ত ব্যক্তি নন, একটি অবস্থান। এই অধ্যায়ের শেষ কথা। সুকান্ত ভট্টাচার্য শুধু একজন কবি নন, তিনি একটি শ্রেণীর কণ্ঠ, একটি সময়ের দলিল, একটি রাজনৈতিক অবস্থান। তার কবিতা তাই আজও প্রশ্ন করে, এই সমাজ কাদের জন্য? অধ্যায় 1 সমাপ্ত। আপনার কাছে অনুরোধ করছি, আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। অধ্যায় 2 দুর্ভিক্ষ, যুদ্ধ ও ঔপনিবেশিক শাসন। সুকান্তের কবিতার বস্তুগত ভিত্তি। 2.1 কবিতা কোনো আকাশে ভাসে না। মার্ক্সবাদী সাহিত্য তত্ত্বের একটি মৌলিক কথা হল, কোনো সাহিত্য শূন্যে জন্মায় না। কবিতা আসে একটি নির্দিষ্ট সময় থেকে, একটি নির্দিষ্ট সমাজ ব্যবস্থা থেকে, একটি নির্দিষ্ট শ্রেণী বাস্তবতা থেকে। সুকান্ত ভট্টাচার্যের কবিতা তাই বোঝার জন্য প্রথমেই বুঝতে হয়, 1 তার সময় কি ছিল, 2 এই সময় মানুষের জীবনে কি ঘটছিল। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে দুর্ভিক্ষ, যুদ্ধ ও ঔপনিবেশিক শাসন সুকান্তের কবিতার বস্তুগত ভিত্তি তৈরি করেছিল। 2.2 1943 বাংলার দুর্ভিক্ষ, একটি মানব সভ্যতার লজ্জা। 1943 সালের বাংলার দুর্ভিক্ষ কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটি ছিল পুঁজিবাদী মজুদ্দারি, ঔপনিবেশিক যুদ্ধনীতি, প্রশাসনিক উদাসীনতার ফল। চাল ছিল, কিন্তু মানুষের হাতে ছিল না। গুদাম ভরা ছিল, পেট খালি ছিল। কলকাতার রাস্তায় 1 মানুষ অনাহারে লুটিয়ে পড়ছে, 2 শিশুদের মৃতদেহ কাক কুকুরে টানছে, 3 মায়েরা সন্তান বিক্রি করছে 1 মুঠো চালের জন্য। এই দৃশ্য কোনো কবির চোখ এড়াতে পারে না। 2.3 দুর্ভিক্ষ ও সুকান্ত, প্রত্যক্ষ অভিজ্ঞতা। সুকান্ত দুর্ভিক্ষ দেখেছেন চোখের সামনে। তিনি খবর পড়ে লেখেননি, তিনি রাস্তা দিয়ে হেঁটে লিখেছেন। এই অভিজ্ঞতার ফল ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। এই একটি পংক্তি বাংলা সাহিত্যের ইতিহাসে সবচেয়ে নির্মম সত্যবাক্যগুলোর একটি। এখানে ক্ষুধা প্রধান বাস্তবতা, সৌন্দর্য বিলাস, কবিতা অপ্রয়োজনীয় অলঙ্কার যদি তা রুটি না দেয়। দুর্ভিক্ষ সুকান্তকে শিখিয়েছিল নান্দনিকতার সীমা কোথায় শেষ হয়। 2.4 যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ঔপনিবেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারতের যুদ্ধ ছিল না, কিন্তু তার মূল্য ভারতকেই দিতে হয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্য
1 ভারতকে বানিয়েছিল রসদ ভাণ্ডার, সৈন্য সরবরাহকারী, খাদ্য শস্য লুটের ক্ষেত্র। যুদ্ধের জন্য 1 খাদ্য সরিয়ে নেওয়া হয়, 2 দাম বাড়ে, 3 শ্রমিকের মজুরি স্থির থাকে। এখানে যুদ্ধ মানুষ হত্যা করে সরাসরি নয়, ক্ষুধার মাধ্যমে। 2.5 যুদ্ধ ও কবিতার ভাষা। এই যুদ্ধকালীন বাস্তবতা সুকান্তের কবিতাকে করেছে 1 সংক্ষিপ্ত, 2 তীক্ষ্ণ, 3 অলঙ্কার বর্জিত। কারণ যেখানে মানুষ মরছে সেখানে রূপকও মর্যাদা হারায়। এই কারণেই চাঁদ রুটি, রাত ক্ষুধার পাহারা, ঘুম অপরাধ। এখানে ভাষা বাস্তবতার অনুগামী। 2.6 ঔপনিবেশিক শাসন, শোষণের কাঠামো। ব্রিটিশ শাসন শুধু রাজনৈতিক শাসন ছিল না, এটি ছিল 1 অর্থনৈতিক শোষণের কাঠামো, 2 শ্রেণী বিভাজনের যন্ত্র। উৎপাদন করে ভারতীয় শ্রমিক, লাভ নিয়ে যায় 1 সাম্রাজ্যবাদ, 2 দেশীয় ধনিক শ্রেণী। এই দ্বৈত শোষণ সুকান্তের কবিতায় স্পষ্ট। একদিকে 1 ক্ষুধার্ত জনতা, অন্যদিকে 2 উৎসব মুখর ক্ষমতাবান। এখানেই তার কবিতা স্পষ্ট শ্রেণী বিশ্লেষণে পৌঁছে যায়। 2.7 মধ্যবিত্তের সংকট ও আত্মপ্রতারণা। সুকান্তের কবিতায় মধ্যবিত্তের বিরুদ্ধে একটি গভীর অনাস্থা আছে, কারণ এই শ্রেণী দুর্ভিক্ষ দেখে কিন্তু বিদ্রোহ করে না, নৈতিকতা নিয়ে কথা বলে কিন্তু শোষণের পাশে দাঁড়ায়। সুকান্তের ছাড়পত্র কবিতা এই শ্রেণী বিচ্ছেদের দলিল। তিনি মধ্যবিত্তের নিরাপত্তা ত্যাগ করে শ্রমজীবী মানুষের পক্ষে দাঁড়ান। 2.8 বস্তুগত বাস্তবতা ও কবির অবস্থান। মার্ক্সবাদ বলে কবি নিরপেক্ষ নয়, সে কোনো না কোনো শ্রেণীর প্রতিনিধি। সুকান্তের অবস্থান পরিষ্কার, তিনি ক্ষুধার পক্ষে, তিনি শ্রমের পক্ষে, তিনি শোষিত মানুষের পক্ষে। এই কারণেই তার কবিতা শাসকের কাছে বিপজ্জনক। 2.9 অধ্যায়ের উপসংহার। এই অধ্যায়ের মূল কথা সুকান্তের কবিতা 1 কল্পনার ফসল নয়, 2 আবেগের বিলাস নয়, এটি জন্ম নিয়েছে 1 দুর্ভিক্ষের রাস্তায়, 2 যুদ্ধের ছায়ায়, 3 ঔপনিবেশিক শোষণের ভেতর। এই বাস্তবতাই তার কবিতাকে রাজনৈতিক করেছে এবং অমর করেছে। অধ্যায় 2 সমাপ্ত। আপনার কাছে অনুরোধ করছি, আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। অধ্যায় 3 সুকান্তের কবিতা, ভাষা, রূপ ও বিপ্লবী নান্দনিকতা। 3.1 কবিতার নান্দনিকতা, সৌন্দর্য না দায়িত্ব। সাহিত্যের ইতিহাসে দীর্ঘকাল ধরে কবিতাকে দেখা হয়েছে সৌন্দর্যের চর্চা হিসেবে, অনুভূতির পরিশীলন হিসেবে, ব্যক্তিগত অভিজ্ঞতার শিল্পরূপ হিসেবে। কিন্তু সুকান্ত ভট্টাচার্যের কবিতায় এই ধারণা একেবারেই ভেঙে পড়ে। তিনি প্রশ্ন তোলেন, ক্ষুধার সময় সৌন্দর্য কার জন্য? এই প্রশ্ন থেকেই জন্ম নেয় সুকান্তের বিপ্লবী নান্দনিকতা। এখানে কবিতা আনন্দ দেওয়ার জন্য নয়, স্বস্তি দেওয়ার জন্য নয়, বরং অস্বস্তি তৈরি করার জন্য। এই অস্বস্তি রাজনৈতিক। 3.2 ভাষার চরিত্র, সরল, নগ্ন ও আঘাতী। সুকান্তের কবিতার ভাষা অলঙ্কার বর্জিত, কঠোর, প্রায়শই গদ্য ঘেঁষা। তিনি শব্দ বেছে নেন রাস্তা থেকে, কারখানা থেকে, ক্ষুধার অভিজ্ঞতা থেকে। উদাহরণ: রুটি, ঘাম, ক্ষুধা, লাশ, ঘুম। এই শব্দগুলো আগে কবিতার অযোগ্য বলে গণ্য হতো। সুকান্ত এগুলোকেই কবিতার কেন্দ্র বানান। এটাই তার ভাষার বিপ্লব। 3.3 ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, একটি নান্দনিক ঘোষণা। এই একটি পংক্তি শুধু কবিতা নয়, এটি একটি সাহিত্যতাত্ত্বিক বক্তব্য। এর অর্থ, ক্ষুধা কাব্যের ছন্দ ভেঙে দেয়, সৌন্দর্য তখন বিলাসে পরিণত হয়, বাস্তবতা তখন গদ্যের মতো নির্মম। সুকান্ত এখানে ঘোষণা করেন, বাস্তবতা ছাড়া কবিতা মিথ্যা। এই বক্তব্য মার্ক্সবাদী বাস্তববাদের একটি নিখুঁত রূপ। 3.4 রূপক ও প্রতীক, বাস্তবতার অধীন। সুকান্ত রূপক ব্যবহার করেন, কিন্তু তা কখনোই বাস্তবতা ঢাকতে নয়। তার রূপক চাঁদ, রুটি, রাত, ক্ষুধার পাহারা, ঘুম, সুবিধাভোগীদের বিলাস। এখানে রূপক সৌন্দর্যের জন্য নয়, বরং বাস্তবতার তীব্রতা বাড়ানোর জন্য।
এই কারণেই সুকান্তের রূপক রবীন্দ্র পরবর্তী কাব্যধারার সঙ্গে একেবারেই আলাদা। 3.5 ছন্দ ও গঠন ভাঙনের কাব্য। সুকান্তের কবিতায় প্রথাগত মাত্রাবদ্ধ ছন্দ কম, মুক্ত ছন্দ বেশি, পংক্তি ছোট, থামা থামা। এর কারণ তার সময় নিজেই ছিল ছন্দহীন। দুর্ভিক্ষের সমাজে জীবনের কোনো সুষমা নেই, ভবিষ্যৎ অনিশ্চিত, প্রতিটি দিন একটি বিচ্ছিন্ন লড়াই। এই ভাঙনই কবিতার গঠনেও প্রতিফলিত হয়। 3.6 আমি থেকে আমরা কণ্ঠস্বরের রূপান্তর। সুকান্তের কবিতায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়। ব্যক্তিগত আমি ধীরে ধীরে মিলিয়ে যায় সমষ্টিগত আমরাতে। এই রূপান্তর কেবল শৈল্পিক নয়, এটি রাজনৈতিক। কারণ মার্ক্সবাদে ইতিহাস গড়ে ব্যক্তি নয়, শ্রেণী ও সমষ্টি। সুকান্ত সেই দর্শনকেই কবিতার কণ্ঠস্বর বানান। 3.7 প্রেম ও মানবতা ব্যক্তিগত থেকে সামাজিক। সুকান্তের কবিতায় প্রেম আছে, কিন্তু তা সীমাবদ্ধ নয়। একজন নারী, ব্যক্তিগত সম্পর্ক। তার প্রেম ক্ষুধার্ত মানুষের জন্য, লাঞ্ছিত শ্রমিকের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই প্রেম ব্যক্তিগত রোমান্টিকতা নয়, এটি রাজনৈতিক মানবতা। 3.8 নান্দনিকতার রাজনীতি। সুকান্ত বুঝেছিলেন নান্দনিকতা কখনোই নিরপেক্ষ নয়। যে সমাজে মানুষ মরছে, শিশু অনাহারে, শ্রম শোষিত, সেখানে সুন্দর কবিতা লেখা আসলে শোষণের পক্ষে নীরবতা। এই কারণেই সুকান্তের কবিতা সচেতনভাবে অস্বস্তিকর। 3.9 সুকান্তের নান্দনিকতার ঐতিহাসিক গুরুত্ব। এই অধ্যায়ের শেষ কথা। সুকান্ত ভট্টাচার্য বাংলা কবিতাকে প্রথমে স্বপ্ন থেকে নামিয়ে এনেছেন বাস্তবতায়, সৌন্দর্য থেকে দায়িত্বে, ব্যক্তিগত আবেগ থেকে রাজনৈতিক চেতনায়। তিনি দেখিয়েছেন কবিতা কিভাবে ইতিহাসের সঙ্গে দাঁড়াতে পারে। অধ্যায় 3 সমাপ্ত। আপনার কাছে অনুরোধ করছি আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। অধ্যায় 4 সুকান্তের কবিতার মার্ক্সবাদী পাঠ থিওরেটিক্যাল ফ্রেমওয়ার্ক। 4.1 কেন মার্ক্সবাদী পাঠ জরুরি। সুকান্ত ভট্টাচার্যকে শুধু দরিদ্রের কবি বা প্রতিবাদী কবি বললে তার কবিতার গভীরতা ধরা পড়ে না। কারণ সুকান্তের কবিতা কেবল আবেগের প্রতিবাদ নয়, এটি একটি চিন্তাবদ্ধ রাজনৈতিক অবস্থান। মার্ক্সবাদী পাঠ তাই জরুরি। কবিতার সামাজিক উৎস বোঝার জন্য, শোষণ ব্যবস্থার বিশ্লেষণ ধরার জন্য, কবির শ্রেণী অবস্থান নির্ণয়ের জন্য। এই অধ্যায়ে আমরা সুকান্তকে পড়ব মার্ক্স, এঙ্গেলস ও লেনিনের সাহিত্য ভাবনার আলোতে। 4.2 ভিত্তি ও উপরিকাঠামো কবিতার সামাজিক শিকড়। মার্ক্সবাদ বলে সমাজের অর্থনৈতিক ভিত্তি, বেস, সংস্কৃতি ও সাহিত্যকে প্রভাবিত করে। সুকান্তের কবিতার ভিত্তি ঔপনিবেশিক অর্থনীতি, দুর্ভিক্ষ, শ্রমের শোষণ, যুদ্ধকালীন মুনাফা। এই ভিত্তির ওপর দাঁড়িয়ে তার কবিতা গড়ে ওঠে। তাই তার কবিতা ব্যক্তিগত অনুভূতির ফল নয়, এটি একটি ঐতিহাসিক ফলাফল। 4.3 শ্রেণী সংগ্রাম কবিতার অন্তর্লীন কাঠামো। মার্ক্সের মতে ইতিহাস হল শ্রেণী সংগ্রামের ইতিহাস। সুকান্তের কবিতায় এই সংগ্রাম কখনো আড়াল থাকে না। তার কবিতায় দেখা যায় একদিকে ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে মজুদ্দার, শাসক, সুবিধাভোগী। একদিকে শ্রম, অন্যদিকে ভোগ। এই দ্বন্দ্বই তার কবিতার চালিকা শক্তি। তিনি সমঝোতার কবি নন, তিনি পক্ষ নেন। 4.4 কবির শ্রেণী অবস্থান। মার্ক্সবাদী পাঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবি কোন শ্রেণীর পক্ষে। সুকান্ত জন্মসূত্রে মধ্যবিত্ত, কিন্তু অবস্থানগতভাবে তিনি শ্রমজীবী মানুষের পক্ষে। তিনি মধ্যবিত্ত নিরাপত্তা ও নৈতিক ভণ্ডামি ত্যাগ করেন। ছাড়পত্র কবিতা এই শ্রেণী বিচ্ছেদের ঘোষণাপত্র। এটি সচেতন শ্রেণী অবস্থান, ক্লাস অ্যালাইনমেন্ট। 4.5 রোমান্টিকতার প্রত্যাখ্যান বুর্জুয়া নান্দনিকতার বিরুদ্ধে বিদ্রোহ। মার্ক্সবাদে রোমান্টিকতা প্রায়শই বাস্তবতাকে ঢেকে রাখে। সুকান্ত স্পষ্ট বলেন, আমি কাব্য চাইরা, আমি চাই অন্ন। এই বক্তব্য কবিতার বিরুদ্ধে নয়, বুর্জুয়া কবিতার বিরুদ্ধে। তিনি বুঝেছিলেন ক্ষুধার সমাজে রোমান্টিকতা মানে শোষণের পাশে দাঁড়ানো,
তাই তিনি সৌন্দর্যকে নয় বাস্তবতাকে বেছে নেন। 4.6 সমষ্টিগত চেতনা ও বিপ্লবী কণ্ঠ। মার্ক্সবাদে ব্যক্তি নয় সমষ্টি ইতিহাস বদলায়। সুকান্তের কবিতায় আমি ধীরে ধীরে মিলিয়ে যায়, আমরা, মোরা, মানুষ উঠে আসে। এই পরিবর্তন কাব্যিক নয়, শুধু এটি রাজনৈতিক পরিণতি। কবিতা হয়ে ওঠে গণচেতনার ভাষা। 4.7 দ্বান্দ্বিক বস্তুবাদ ও আশাবাদ। সুকান্ত মৃত্যু, ক্ষুধা, ধ্বংস দেখেছেন, তবুও তিনি চূড়ান্ত হতাশ নন, কারণ দ্বান্দ্বিক বস্তুবাদ বলে প্রতিটি সংকটের মধ্যেই পরিবর্তনের বীজ থাকে। সুকান্ত তাই বিশ্বাস করেন ধ্বংসের নিচেই ভবিষ্যৎ, অন্ধকারেই নতুন সূর্য। এটি বিপ্লবী আশাবাদ, রেভলিউশনারি অপটিমিজম। 4.8 শিল্প ও রাজনীতি নিরপেক্ষতার মিথ। লেনিন বলেছিলেন শিল্প নিরপেক্ষ হতে পারে না। সুকান্ত এই ধারণার কবিতাগত প্রয়োগ। তিনি প্রমাণ করেন নিরপেক্ষ কবিতা আসলে বিদ্যমান ক্ষমতার পক্ষে নীরবতা, তাই তার কবিতা সচেতনভাবে পক্ষপাতী। 4.9 সুকান্ত ও সমাজতান্ত্রিক বাস্তববাদ। সুকান্তকে সমাজতান্ত্রিক বাস্তববাদী বলা যায়, কিন্তু একটি শর্তে। তিনি কোনো সরকারি মতবাদের কবি নন, তিনি বাস্তবতার কবি। তার কবিতা আদর্শ চাপিয়ে দেয় না, বাস্তবতা দেখিয়ে প্রশ্ন তোলে। এই কারণে তিনি আজও প্রাসঙ্গিক। 4.10 অধ্যায়ের উপসংহার। এই অধ্যায়ের মূল সিদ্ধান্ত, সুকান্ত ভট্টাচার্য কেবল আবেগের কবি নন, তিনি একজন তাত্ত্বিকভাবে সচেতন শিল্পী। তার কবিতা শ্রেণী সংগ্রামের ভাষা, ইতিহাসের দলিল, বিপ্লবের প্রস্তুতি। অধ্যায় 4 সমাপ্ত। আপনার কাছে অনুরোধ করছি, আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। অধ্যায় 5 সুকান্ত ও নজরুল, তুলনামূলক মার্ক্সবাদী বিশ্লেষণ। 5.1 তুলনার প্রয়োজন কেন। কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য। বাংলা সাহিত্যের ইতিহাসে এই দুই নাম প্রায়ই পাশাপাশি উচ্চারিত হয়। দুজনেই বিদ্রোহী, শোষণ বিরোধী, মানুষের পক্ষে কথা বলা কবি। কিন্তু এই সাদৃশ্যের আড়ালে একটি মৌলিক পার্থক্য রয়েছে। নজরুল যেখানে বিদ্রোহের আবেগ, সুকান্ত সেখানে বিদ্রোহের তত্ত্ব। এই অধ্যায়ে আমরা এই দুই কবিকে পড়ব মার্ক্সবাদী বিশ্লেষণের আলোতে, আবেগ নয় কাঠামো দিয়ে। 5.2 ঐতিহাসিক অবস্থান। দুই সময়, দুই বাস্তবতা। নজরুলের কবিতার সময়কাল প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী যুগ, ব্রিটিশ সাম্রাজ্যবাদের উত্থান, জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা। সুকান্তের সময়কাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1943-এর দুর্ভিক্ষ, কমিউনিস্ট আন্দোলনের বিস্তার। নজরুলের শত্রু প্রধানত সাম্রাজ্যবাদ ও ধর্মীয় গোড়ামি। সুকান্তের শত্রু পুঁজিবাদী শোষণ ও শ্রেণী কাঠামো। এই পার্থক্যই তাদের কাব্য চেতনার ভিত্তি। 5.3 শ্রেণী চেতনার স্তর। নজরুল বলেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই। এটি এক উচ্চমানের মানবতাবাদ, কিন্তু এখানে শ্রেণী বিভাজন তাত্ত্বিকভাবে স্পষ্ট নয়। অন্যদিকে সুকান্ত শ্রমিক, কৃষক, মজুদ্দার, শাসক এই শ্রেণীগুলিকে স্পষ্ট করে চিহ্নিত করেন। নজরুল মানবতাবাদী বিপ্লবী, সুকান্ত শ্রেণী সচেতন বিপ্লবী। 5.4 বিদ্রোহের ভাষা, আবেগ বনাম বিশ্লেষণ। নজরুলের বিদ্রোহ বজ্রকণ্ঠ, পৌরাণিক রূপক, আগুন ও তলোয়ারের ভাষা। তিনি বিদ্রোহকে করেন নাটকীয় ও বিস্ফোরক। সুকান্তের বিদ্রোহ সংযত, নির্মম, দৈনন্দিন জীবনের ভাষায়। তিনি বলেন, আমি কাব্য চাই না, আমি চাই অন্ন। এই বাক্যে কোনো অলঙ্কার নেই, কিন্তু আছে শ্রেণী বাস্তবতা। 5.5 নান্দনিক পার্থক্য, ভাঙা সৌন্দর্য। নজরুল সৌন্দর্য ভাঙেন নতুন ছন্দ, নতুন শব্দ, নতুন কাব্যভঙ্গি দিয়ে। সুকান্ত সৌন্দর্য ত্যাগ করেন, কারণ ক্ষুধার সমাজে সৌন্দর্য নিজেই একটি বিলাস। নজরুলের কবিতা শুনতে ভালো লাগে, সুকান্তের কবিতা সহ্য করতে হয়। এটাই মার্ক্সবাদী শিল্পবোধের পার্থক্য। 5.6 ধর্ম ও মতাদর্শ।
নজরুল ধর্মকে বিদ্রোহের হাতিয়ার বানান, ইসলাম, হিন্দু, পৌরাণিক উপাদান ব্যবহার করেন। সুকান্ত ধর্মকে প্রায় সম্পূর্ণ পরিহার করেন, কারণ মার্ক্সবাদী দৃষ্টিতে ধর্ম প্রায়ই শোষণের আড়াল। সুকান্তের কবিতায় রুটি আছে, মন্দির নেই। 5.7 বিপ্লবের লক্ষ্য। নজরুলের বিপ্লব সাম্য, মানব মুক্তি, শৃঙ্খল ভাঙা। কিন্তু বিপ্লবের পর সমাজ কেমন হবে এটি অস্পষ্ট। সুকান্তের বিপ্লব শ্রেণীহীন সমাজের দিকে, শ্রমের মর্যাদার দিকে, শোষণমুক্ত কাঠামোর দিকে। এটি মার্ক্সবাদী লক্ষ্য। 5.8 রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পর্ক। নজরুল কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কবি নন, ব্যক্তি স্বাধীন বিদ্রোহী। সুকান্ত কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত, সংগঠিত রাজনীতির অংশ। এই সংগঠিত অবস্থান তার কবিতাকে আরও স্পষ্ট ও ধারালো করে। 5.9 ঐতিহাসিক মূল্যায়ন। এই তুলনা থেকে যে সিদ্ধান্ত আসে, নজরুল না থাকলে বাংলা কবিতায় বিদ্রোহের ভাষা তৈরি হতো না। সুকান্ত না থাকলে সেই বিদ্রোহ শ্রেণী চেতনায় পৌঁছত না। নজরুল পথ খুলেছেন, সুকান্ত সেই পথে হাঁটতে শিখিয়েছেন। 5.10 অধ্যায়ের উপসংহার। নজরুল ও সুকান্ত পরস্পরের বিরোধী নন, তারা একই আন্দোলনের দুইটি ঐতিহাসিক ধাপ। নজরুল বিদ্রোহের আবেগ, সুকান্ত বিদ্রোহের বিজ্ঞান। অধ্যায় 5 সমাপ্ত। আপনার কাছে অনুরোধ করছি, আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। অধ্যায় 6 সুকান্তের কবিতা থেকে স্লোগান, গণসঙ্গীত ও আন্দোলনের ভাষা। 6.1 কবিতা যখন স্লোগান হয়ে ওঠে। সব কবিতা গান হয় না, সব গান স্লোগান হয় না, আর সব স্লোগান আন্দোলনের ইতিহাসে টিকে থাকে না। সুকান্ত ভট্টাচার্যের কবিতা এই তিনটি স্তরই অতিক্রম করেছে, কারণ তিনি কবিতা লিখেছিলেন কাগজের জন্য নয়, লিখেছিলেন মিছিলের জন্য। 6.2 সুকান্তের কবিতার ভাষাগত বৈশিষ্ট্য। সুকান্তের কবিতায় দেখা যায় ছোট লাইন, সরাসরি বাক্য, আদেশমূলক উচ্চারণ, অলঙ্কারের অনুপস্থিতি। যেমন, এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। এটি কবিতা, অঙ্গীকার, রাজনৈতিক শপথ একসঙ্গে। এই ভাষাই স্লোগানে রূপান্তরের জন্য আদর্শ। 6.3 কবিতা থেকে স্লোগান, রূপান্তরের প্রক্রিয়া। সুকান্তের কবিতা সাধারণত 1 ঘোষণা দেয়, 2 শত্রুকে চিহ্নিত করে, 3 সংগ্রামের ডাক দেয়। উদাহরণ: কবিতার ভাব ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। স্লোগান হয়ে ওঠে, ক্ষুধার রাজ্য ভাঙতে হবে। এখানে কবিতা সংকুচিত হয়ে আন্দোলনের অস্ত্র হয়। 6.4 সুকান্তীয় স্লোগানের শ্রেণীগত চরিত্র। সুকান্তের স্লোগান জাতিগত নয়, ধর্মীয় নয়, আবেগপ্রবণ দেশপ্রেমিক নয়, বরং শ্রমিক, কৃষক, মজুর, বেকার যুবকের শ্রেণীভিত্তিক। এই কারণেই এই স্লোগান নির্দিষ্ট সময় পেরিয়েও প্রাসঙ্গিক থাকে। 6.5 সুকান্ত ও গণসঙ্গীতের সম্পর্ক। গণসঙ্গীতের মূল শর্ত সহজ ভাষা, সমবেত কণ্ঠে গাওয়া সম্ভব, স্পষ্ট রাজনৈতিক বক্তব্য। সুকান্তের কবিতা এই তিনটি শর্তই পূরণ করে। তাই তার কবিতা থেকে তৈরি হয়েছে মিছিলের গান, কারখানার গান, কৃষক সভার গান। সুর নয়, কথাই এখানে মুখ্য। 6.6 কবিতা থেকে গান, একটি আদর্শ কাঠামো। সুকান্তীয় কবিতা থেকে গান তৈরি হলে ছন্দ হয় মার্চিং টাইপ, পুনরুক্তি বাড়ে, শেষ লাইনে থাকে সংগ্রামের ডাক। উদাহরণ: ভাবানুবাদ কাঠামো। ওঠো, ওঠো শ্রমিক ওঠো, ক্ষুধার শেকল ভাঙো, আজ নয়তো কাল, ইতিহাসের চাকায় হাত দাও। এটি কবিতা নয়, এটি চলমান আন্দোলনের ভাষা। 6.7
সুকান্তের কবিতা কেন আজও স্লোগান হয়? কারণ শোষণ শেষ হয়নি, ক্ষুধা শেষ হয়নি, বৈষম্য শেষ হয়নি। ফলে যে কবিতা এই বাস্তবতার বিরুদ্ধে লেখা তা ইতিহাসের সঙ্গে বারবার ফিরে আসে। 6.8 সুকান্ত আন্দোলনের মাঠে। বাংলার খাদ্য আন্দোলন, শ্রমিক ধর্মঘট, ছাত্র আন্দোলন প্রতিটিতেই সুকান্তের ভাষা অদৃশ্যভাবে উপস্থিত। অনেক সময় মানুষ জানেও না সে সুকান্ত বলছে। এটাই প্রকৃত গণকবির সাফল্য। 6.9 সুকান্ত ও কবিতার ব্যবহারিকতা। মার্ক্সবাদী শিল্পতত্ত্বে একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। শিল্প কি কেবল সৌন্দর্য, নাকি তা একটি উৎপাদনশীল অস্ত্র? সুকান্তের উত্তর, আমি কবিতা লিখি মানুষের বাঁচার প্রয়োজনে। এই কারণেই তার কবিতা মিছিলের হাঁক হয়ে যায়। 6.10 অধ্যায়ের উপসংহার। সুকান্ত ভট্টাচার্য কবি ছিলেন, কিন্তু কবিতাকে বন্দী করেননি। তিনি কবিতাকে স্লোগান বানিয়েছেন, গান বানিয়েছেন, সংগ্রামের ভাষা বানিয়েছেন। এটাই একজন মার্ক্সবাদী কবির সবচেয়ে বড় সাফল্য। অধ্যায় 6 সমাপ্ত। অধ্যায় 7 বিশ্ব প্রগতিশীল কবিতার সঙ্গে সুকান্ত ভট্টাচার্যের সংযোগ। 7.1 জাতীয় কবি থেকে আন্তর্জাতিক চেতনা। সুকান্ত ভট্টাচার্যকে অনেক সময় শুধু বাংলার কবি বলে সীমাবদ্ধ করা হয়, কিন্তু এই সীমাবদ্ধতা তার কবিতার প্রকৃত তাৎপর্যকে অবমূল্যায়ন করে। সুকান্ত ছিলেন আন্তর্জাতিক শ্রমজীবী মানুষের কবি, কারণ শোষণ যেমন আন্তর্জাতিক, তার কবিতার শত্রুও তেমন আন্তর্জাতিক। 7.2 প্রগতিশীল কবিতার বৈশ্বিক ঐতিহ্য। 20 শতকে বিশ্বজুড়ে একটি নতুন কবিতার ধারা জন্ম নেয়, পুঁজিবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, শ্রমজীবী মানুষের পক্ষে। এই ধারার প্রতিনিধিরা ভ্লাদিমির মায়াকোভস্কি, রাশিয়া; পল এলুয়ার, ফ্রান্স; লুই আরাগঁ; পাবলো নেরুদা, চিলি; ল্যাংস্টন হিউজ, মার্কিন যুক্তরাষ্ট্র। সুকান্ত এই ধারার একজন স্বতন্ত্র কিন্তু সমান্তরাল কণ্ঠ। 7.3 সুকান্ত ও মায়াকোভস্কির বিপ্লবী কাব্যভাষা। মায়াকোভস্কি কবিতাকে পোস্টার বানিয়েছেন, শব্দকে হাতুড়ির মতো ব্যবহার করেছেন। সুকান্ত কবিতাকে মিছিল বানিয়েছেন, শব্দকে রুটির দাবিতে দাঁড় করিয়েছেন। দুজনের মিল সরাসরি উচ্চারণ, অলঙ্কারহীন ভাষা, রাজনৈতিক ঘোষণা। পার্থক্য, মায়াকোভস্কির কবিতা রাষ্ট্র গঠনের উত্তেজনায় ভরপুর, সুকান্তের কবিতা রাষ্ট্রহীন ক্ষুধার্ত মানুষের আর্তনাদ। 7.4 পাবলো নেরুদা ও সুকান্ত মানুষের কবিতা। নেরুদা লিখেছেন খনি শ্রমিক, লাতিন আমেরিকার নিপীড়িত মানুষ, সাম্রাজ্যবাদী লুট। সুকান্ত লিখেছেন দুর্ভিক্ষ পীড়িত গ্রাম, মজুদ্দার, কালোবাজার। দুজনেই মানুষকে দেখেছেন কবিতার কেন্দ্রে, কিন্তু নেরুদার কবিতা বিস্তৃত, মহাকাব্যিক, সুকান্তের কবিতা সংক্ষিপ্ত, তীক্ষ্ণ, ছুরির মতো কাটা। 7.5 ইউরোপীয় প্রগতিশীল ধারা ও সুকান্ত। ইউরোপে প্রগতিশীল কবিতা ফ্যাসিবাদ বিরোধী, যুদ্ধবিরোধী, শ্রমিকপন্থী। পল এলুয়ারের কবিতায় স্বাধীনতা একটি রাজনৈতিক অস্ত্র, সুকান্তের কবিতায় অন্য একটি রাজনৈতিক অস্ত্র। ভিন্ন বাস্তবতা, একই মতাদর্শ। 7.6 ঔপনিবেশিক বিশ্বের কবি হিসেবে সুকান্ত। বিশ্ব প্রগতিশীল কবিতার ইতিহাসে একটি বড় অংশ জুড়ে আছে ঔপনিবেশিক বিশ্বের কবিরা। সুকান্ত ব্রিটিশ শাসনের অধীনে দুর্ভিক্ষ আক্রান্ত সমাজে অর্ধ ঔপনিবেশিক বাস্তবতায়। এই কারণে তার কবিতায় রাষ্ট্রের চেয়ে শাসকের শ্রেণী বেশি গুরুত্বপূর্ণ। এটি তাকে আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ার প্রগতিশীল কবিদের সঙ্গে যুক্ত করে। 7.7 মার্ক্সবাদী বিশ্বদৃষ্টি ও কাব্যভাষা। বিশ্ব প্রগতিশীল কবিদের একটি মিল ব্যক্তিগত বেদনা নয়, সামাজিক সংকটের উচ্চারণ। সুকান্তের কবিতা ব্যক্তিগত কষ্ট থেকে শুরু হয়ে সামাজিক তত্ত্বে পৌঁছায়। এটি মার্ক্সবাদী কাব্যচেতনার আন্তর্জাতিক বৈশিষ্ট্য। 7.8 অনুবাদ না হয়েও আন্তর্জাতিকতা। সুকান্তের কবিতা বিশ্বজুড়ে ব্যাপক অনুদিত হয়নি,
কিন্তু ভাব, শ্রেণীদৃষ্টি, রাজনৈতিক অবস্থান এই তিনটি কারণে তিনি আন্তর্জাতিক কবি। আন্তর্জাতিকতা মানে ভাষার বিস্তার নয়, চেতনার বিস্তার। 7.9 আজকের বিশ্বের সুকান্তের প্রাসঙ্গিকতা। আজ কর্পোরেট পুঁজিবাদ, বিশ্বায়নিত শোষণ, খাদ্য সংকট, শ্রমের অনিশ্চয়তা, এই বাস্তবতায় সুকান্তের কবিতা আরও আন্তর্জাতিক হয়ে ওঠে। তিনি কেবল ইতিহাস নন, তিনি ভবিষ্যতেরও কবি। 7.10 অধ্যায়ের উপসংহার। সুকান্ত ভট্টাচার্য একা নন, বিচ্ছিন্ন নন। তিনি দাঁড়িয়ে আছেন বিশ্ব প্রগতিশীল কবিতার এক দীর্ঘ মিছিলে। ভিন্ন ভাষা, ভিন্ন দেশ, কিন্তু একই লড়াই। অধ্যায় 7 সমাপ্ত। আপনার কাছে অনুরোধ করছি, আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। অধ্যায় 8 সুকান্ত ভট্টাচার্য উত্তরাধিকার, প্রভাব ও ভবিষ্যৎ। 8.1 মৃত্যুর আগে 20 বছর, ক্ষণস্থায়ী জীবন, স্থায়ী কাব্য। সুকান্ত ভট্টাচার্য কেবল 20 বছর বাঁচলেন, কিন্তু এই স্বল্প জীবন সাহিত্যকে বদলে দিয়েছে, বিপ্লবী চেতনায় একটি মান তৈরি করেছে, বাংলা কবিতার রাজনৈতিক ভিত্তি শক্ত করেছে। তার মৃত্যুর পরে কবিতা শুধু সাহিত্য নয়, এটি আন্দোলনের অস্ত্র হিসেবে বেঁচে থাকে। 8.2 সাহিত্যিক উত্তরাধিকার। সুকান্তের কবিতার সাহিত্যিক প্রভাব। 1 মার্ক্সবাদী সাহিত্য। কবিতার সামাজিক ভিত্তি বোঝানো, শ্রমিক কৃষকের কণ্ঠকে কেন্দ্রবিন্দুতে রাখা। 2 নান্দনিকতা ও সরলতা, অলঙ্কারহীন ভাষা, দৈনন্দিন জীবনের বাস্তবতার সঙ্গে সরাসরি সংযোগ। 3 কবিতা রাজনৈতিক অস্ত্র, স্লোগান, গণসঙ্গীত ও মিছিলের ভাষা। ফলে তার কবিতা 1940-50-এর পর বাংলা সাহিত্য ও আন্দোলনে নতুন মানদণ্ড স্থাপন করে। 8.3 রাজনৈতিক উত্তরাধিকার। সুকান্তের কবিতা আজও রাজনৈতিক আন্দোলনে ব্যবহৃত হয়। খাদ্য আন্দোলন, শ্রমিক ধর্মঘট, ছাত্র ও যুব আন্দোলন, সামাজিক ন্যায় বিচারের লড়াই। এখানে দেখা যায় কবিতার সরাসরি প্রভাব, কবির রাজনৈতিক অবস্থান অব্যাহত। তিনি জীবনেই একটি ক্লাস কণ্ঠের প্রতিনিধি হয়ে যান। 8.4 সুকান্ত ও পরবর্তী প্রজন্ম। পরবর্তী প্রজন্মের কবি, আন্দোলনকারী ও লেখক শরৎচন্দ্র, নজরুল, জীবনানন্দের ধারাকে নতুন সমাজতান্ত্রিক চেতনার সঙ্গে মেলাতে চেষ্টা করেছেন। সুকান্তের কাব্যধারা থেকে শিক্ষা নিয়েছেন বাস্তবতাকে কেন্দ্র করে লিখতে, বিপ্লবী চেতনায় শব্দ ব্যবহার করতে, কবিতাকে সরাসরি আন্দোলনের সঙ্গে সংযুক্ত করতে। ফলে তার কবিতা শুধু ইতিহাস নয়, এটি শিক্ষার এবং নির্দেশনার উৎস। 8.5 বিশ্ব প্রগতিশীল কবিতার সঙ্গে উত্তরাধিকার। সুকান্তের কবিতা রাশিয়ার মায়াকোভস্কি, চিলির পাবলো নেরুদা, ইউরোপের শ্রমিক কবি এদের সঙ্গে অনুরূপ, কিন্তু স্থানীয় বাস্তবতার কেন্দ্রিক। অর্থাৎ আন্তর্জাতিক প্রগতিশীল ধারার সঙ্গে সংযোগ, স্থানীয় বাস্তবতার সঙ্গে সম্পৃক্ততা, শ্রেণী চেতনা, এটাই তার বিশ্বমানের প্রভাব। 8.6 সাহিত্য ও রাজনীতির একীভূত উত্তরাধিকার। সুকান্ত দেখিয়েছেন সাহিত্যকে বিচ্ছিন্ন রাখা যায় না। কবিতা রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার অংশ। শিল্প শুধুই সৌন্দর্য নয়, অস্ত্রও হতে পারে। এই একীকরণ বাংলা সাহিত্যকে একটি নতুন দিক দেখিয়েছে। 8.7 ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা। সুকান্তের কবিতা ভবিষ্যৎ প্রজন্মকে শেখায়: 1 বস্তুনিষ্ঠতার মূল্য, কবিতা কখনো শোষণের আড়ালে যাবে না। 2 কণ্ঠস্বরের দায়িত্ব, ব্যক্তিগত আবেগ নয়, সমষ্টির কণ্ঠে দাঁড়াতে হবে। 3 শিল্প ও আন্দোলনের সংযোগ, কবিতা আন্দোলনের হাতিয়ার হতে পারে। 8.8 চূড়ান্ত মূল্যায়ন। সুকান্ত ভট্টাচার্য কেবল একজন কবি নয়, একজন চিন্তাবিদ, রাজনৈতিক কণ্ঠ ও মার্ক্সবাদী শিল্পী। তার সংক্ষিপ্ত জীবনেও বিপ্লবী সাহিত্যের পূর্ণাঙ্গ অবদান রেখেছেন।
জীবন কম, প্রভাব অসীম। বাংলা সাহিত্যে বিশ্ব প্রগতিশীল কবিতায় তার স্থান স্থায়ী, তার কণ্ঠ আজও অনুপ্রেরণা। 8.9 অধ্যায়ের উপসংহার। সুকান্তের উত্তরাধিকার, কবিতা ও আন্দোলনের মিলন, আন্তর্জাতিক প্রগতিশীল সাহিত্যিক সংযোগ, তাত্ত্বিক ও রাজনৈতিক প্রভাব। এটি শুধু অতীতের দলিল নয়, ভবিষ্যতের আন্দোলনের পথপ্রদর্শক। সমাপ্ত। আপনার কাছে অনুরোধ করছি আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।